হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু গল্প ঘর। আমি রচিতা চলে এসেছি আজকে রবিবারের গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। আজকে আমরা যে গল্পটি শুনবো সেটি শিবরাম চক্রবর্তীর লেখা একটি ভূতের গল্প, কিন্তু গল্পের নাম না, ভূতের গল্প নয়। এপিসোড 20। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা গল্প শুনি। লেটস গো। না জনার্দন, না না, তুমি যদি ফের ভূতের গল্প শুরু করো তা আমি কিন্তু চললুম। এই বলে তার কুশান চেয়ারটায় অচল হয়ে আরাম করে চেপে বসলাম। না, ভূতের গল্প নয়। মলিন হাসি হাসলো জনার্দন। ভূতের গল্প বলছি মেয়ে। অনেকদিন বাদে বেড়াতে গেছি জনার্দনের বাড়ি, অনেক ভরসা করে। জনার্দনরা ভারতীয় খ্রিস্টান আর বেশ বড় লোক। তাদের বাড়ি গেলে ভারী খাওয়ায়। ভালো মন্দ খাওয়ার শখ চাপলে খ্রিস্টান কিংবা মুসলমান বন্ধুর বাড়িতেই যেতে হয়, কেননা শ্রী মুরগির ঠ্যাং নিখরচায় আর কোথাও মিলে। ভট্টাচার্য কি আরেক চক্রবর্তীর বাড়িতে গেলে তা মিলবে না। চক্রবর্তীদের কথা বলাই বাহুল্য, তারা সজ্ঞানে কখনোই অপর কাউকে খাওয়ায় না, ভুলেও না। মুরগি তা দূরে থাক, মুড়ি মুরগিও নয়। নিতান্তই যদি চোর হয়ে তাদের রান্নাঘরে ঢোকো তাহলে ছেচোর হয়ে তোমায় ফিরতে হবে, কাঁচকলা আর এঁচড় খেয়ে। অনেকদিন ভালো মন্দ পেটে কিছু পড়েনি, তাই জনার্দনদের কথা মনে হলো হঠাৎ। ভোজনে চ জনার্দন। জনার্দনের বাড়ি চ। স্মরণ করার সাথে সাথেই তার বাড়িতে আমার শ্রীচরণ পড়ল। বাড়িতে তার কেউ ছিল না তখন, বোধহয় সিনেমায় কি আর কোথাও গেছে আর কি। জনার্দন একাই বসেছিল ড্রয়িং রুম আলো করে, একটু ম্লান মুখেই বসেছিল যেন। আমি গিয়ে বসেছি। বসে বসে তাদের ডিনারে যোগ দেওয়ার কথাটা কি করে পারা যায় সেটাই ভাবছিলাম মনে মনে। সে বলল, চক্রবর্তী, তুমি কখনো ভূত দেখেছ? না না, ভূতের কথা নয়, আটকে উঠেছি আমি। ওসব কথা পারলে আমি কিন্তু উঠে যাব। ভূতেদের কখনো বিশ্বাস করি না, তারা খুন করতে পারে। কখনো চোখে দেখিনি বটে, কিন্তু আমি ভূতে বিশ্বাস করি এবং ভূতেদের কখনো বিশ্বাস করি না। তারা খুন করতে পারে, তাদের 7 খুন মাফ। ভূতুরা ভারী মারাত্মক আমার মতে, আর যদ্দূর বেরসিক হওয়া যায় আর কি। না না, আমি ভূতের কথা পারছি নে, সে বলল। কিছুক্ষণ আগে ছায়ার মতো সাদা একটা কি যেন দেখলাম না, সেই কথাই বলছিলাম। সেটা যে ভূত তা তো আমি বলছি না। আচ্ছা তাই বল তাহলে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। আজ বিকেলে কেন জানি না ভাই, বাবার কবরটা দেখবার খুব স্বাদ হলো। শুরু করলো জনার্দন। জানো তো ভাই, আমরা খ্রিস্টান, মরলে আমাদের পোড়ায় না, গোড় দেয়। তোমাদের যেমন নিমতলায় নিয়ে যায়, আমাদের তেমনি গোরস্থানে গতি। জানি জানি, খতম হলেই তোমাদের কবর হয়, কে জানে না। আমি বলে উঠি। খাবারে জোর দিতে এসে কবরের কথা শুনতে একটুও আমার ভালো লাগে না। আর সত্যি বলতে আমাদের নিমতলার রাস্তাটা নিমের মতোই তেতো লাগতে থাকে। আহা, শুনোই না গল্পটা। জনার্দন সাধে। এখানে নিমের শুক্তো দিয়েই শুরু করতে হয়। মুরগির শুক্তো তারপরেই নাকি আসবার, সেই আশায়। নিম ডালের থেকে অচিরেই ডিমের ডালনায় গিয়ে পড়বো, তার ভরসাতেই পেট বেঁধে হাঁ করি। হাঁ করে তার গল্প শুনি। গেছি আজ গোরস্থানে, ইন্টালির গোরস্থান। সেখানেই তো আমার বাবাকে, জনার্দন বলে যায়। সন্দেহ হয়, রোদ একটু পরো হয়েছে। এই খানিক আগেই তো গেট পেরিয়ে সামান্য এগুতেই অদূরে ছায়ামূর্তির মতো সাদা কি যেন একটা চোখে পড়ল। দেখি না একটা কবরের পাথরের আড়ালে আমি গা ঢাকা দিয়েছি। ছায়ামূর্তির মতো সাদা, তার মানে? আমি জানতে চাইলাম, সেটা কি কোনো ভূত টুত? কথাটা সে কানে তোলে না, আপন মনেই বলতে থাকে। গা ঢাকা দিয়ে দেখছি ছায়ামূর্তিটা কি করে, নড়ে চড়ে কিনা। কিন্তু না, নড়বার তার নামটি নেই। কিন্তু সেই মূর্তিটা, সেটা কি? আবার আমার প্রশ্নবান। আমি ভালো করে লুকোলাম,
পাথরটার আড়ালে, যাতে সেই ছায়ামূর্তিটা আমাকে না দেখতে পায়। চৌকো আর বেশ উঁচু, মাথার দিকটা গোলাকার। সেই ছায়ামূর্তির? আরে না না, কবরের মাথার সেই পাথরটার কথাই বলছি, যার আড়ালে আমি লুকিয়েছিলাম। কিছুটা গোল, কিছুটা ট্যাবড়ানো মতো। ঠান্ডা জল দাও তো এক গ্লাস, আমি বললাম। গড়িয়ে খাও বলে সে কুঁজো দেখিয়ে দিল। বেশ বড় এক গ্লাস জল গড়িয়ে নিলাম, রাখলাম আমার সামনে টিপয়ে। এমনিতেই আমার জল তেষ্টা অগাধ, তার উপরে গোরস্থানের গল্পে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে এসেছিল। তারপর লুকিয়ে রয়েছি আমি প্রায় মিনিট 5 ধরে। কিন্তু কতক্ষণ এইভাবে লুকায়িত থাকা যায়? পাথরটার পাশ দিয়ে মাথা বাড়ালাম, উকি মারলাম এক ধার দিয়ে। দেখলাম মূর্তিটা তখনও ঠিক সেইখানে, প্রস্তর মূর্তির মতোই, প্রায় ছায় সেই রকম দাঁড়িয়ে। কবরের মাথার পাথরটা? আরে না না, সেই সাদা মূর্তিটা। তারপর মনে হলো মূর্তিটা যেন একটু নড়ল, আসতে লাগলো আমার দিকে। আবার আমি গা ঢাকা দিলাম পাথরটার আড়ালে। ভয়ে আমি কাঠ হয়ে গেছি তখন। কাঠ তো হবারই কথা বলে আমি কাষ্ঠ হাসি হেসে আরেক ঢোক জল গিললাম। আরো মিনিট 5 কাটলো, কিন্তু আসতে দেখলাম না কাউকে। তখন সাহস করে আবার আমি উঁকি মারলাম। দেখলাম সেই সাদা মূর্তিটা সেখানেই দাঁড়িয়ে। কোনখানে? একটা গাছের সামনে, ঠিক তার সামনেটায়। কি রকম দেখতে ঠিক সেই গাছটা? জনার্দন জিজ্ঞেস করে। কেমন আবার? গাছরা যেমন হয়ে থাকে, ডালাপালা সমন্বিত, তার চেহারার আবার কি বর্ণনা দেব? গাছ কখনো দেখনি নাকি? না না, তোমার সেই সাদা মূর্তি গো, আমার সিধে জবাব। প্রাচীনকালের পাদ্রীদের মতোই অবিকল, সেই রকম ঢিলে ঢালা পোশাক পরনে, ধবধবে সাদা। তারপর ক্রমে ক্রমে সব আমার চোখে পড়লো। তার মুখ, তার চোখ, তার হাত পা যেন সে যুগের পাদ্রীদের চেহারা ছবিতে দেখেছি। দেখে মনে হলো আজকের নয়, 400 বছর আগের পাদ্রী। এই দেখেছো তো, বললাম না আমায় যে ভূতের গল্প আমায় বলো না। আমি কাঁকিয়ে উঠি। আমি ভারী ভয় খাই ওতে। আমার হার্ট উইক, হার্ট ট্রাবল আছে তার উপর। না, ভূত সে নয়, জনার্দন জানালো। বেশ দৃঢ় স্বরেই বলল, ভূত নয় সে কখনোই। ভূত নয়? না, মোটেই না, একটি পাদ্রী, বলছি তো। তাই বলো বলে আমি হাঁফ ছাড়ি। কিন্তু এদিকে আমি ঘেমে নিয়ে উঠেছি সেই পাদ্রীকে দেখেই। চেঁচিয়ে উঠবো কি দৌড় লাগাবো কিচ্ছু ঠিক পাচ্ছি না। কে যেন স্ক্রুপ দিয়ে আমাকে এঁটে দিয়েছে মাটির সঙ্গে। নড়বার আমার শক্তি নেই একটু, এক চুলও না। ওহ, সে যে কি ভয়ানক অবস্থা! জনার্দন ঢোক গেলে, আমি ঢক ঢক গেলি। হারেক গেলাস। মেরি মাতার দয়ায় পাদ্রীটা তারপর চলতে শুরু করলো। চলতে গেল সেখান থেকে, দূরে গিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর স্ক্রুপ গুলো আলগা হলো। কিসের স্ক্রুপ? আমি জিজ্ঞেস করি। শুনলে কি চৈতন্য? সে বলে, সেই স্ক্রুপ যা মাটির সঙ্গে আমাকে এঁটে রেখেছিল এতক্ষণ। ও, আমার আর এক ঢোক জল খেতে হলো। আমি তখন পাদ্রীটা যেদিকে গিয়েছিল সেদিকে যেতে লাগলাম। কেন জানি না, কিসের এক অদৃশ্য টানে কে যে তার দিকে টেনে নিয়ে চললো আমায়, তাকে ফলো করে চলেছি। এমন সময়ে হঠাৎ সে হাওয়া। ফের তাকে দেখতে পেলাম আবার দূরে আর একটা কবরের কাছে দাঁড়িয়ে। মনে হলো যেন কবরটা ফুঁড়েই সে উঠল, সেই রকমই যেন আমি দেখলাম। না, ভূতের গল্প আমি শুনবো না, কিচ্ছুতেই শুনবো না। আরে ভূতের গল্প নয়, আশ্বাস দিল জনার্দন।
স্পষ্ট দেখলাম তাকে মাটি ফিরে উঠতে, তবে সেটা চোখের ভ্রমও তো হতে পারে। তারপর দেখলাম তাকে চলে যেতে, ধীরে ধীরে কবরের ধার ঘেঁষে এগিয়ে তার মাথার পাথরখানার ভেতর দিয়ে তাকে চলে যেতে দেখলাম। কি বললে? কবরের পাথরটা মাথায় করে নিয়ে গেল? না না, পাথরের মাথার ভেতরে সিঁধিয়ে তার ভিতর দিয়ে চলে গেল। সৎসঙ্গে সে পাথরটার পাশ কাটিয়ে যেতে পারত, কিন্তু কি রুচি তা না গিয়ে শতান সেই পাথর ভেদ করে, যেন এক ফোর ওফর এফর ওফর করে বেরিয়ে গেল পাদ্রিটা। কিন্তু আমি ভয় পেলাম না, আর ফলো করে চললাম পাদ্রিকে। পাদ্রিটা আস্তে আস্তে আরেকটা কবরের কাছে গিয়ে দাঁড়ালো, কি যেন পড়তে লাগলো তার পাথরে খোদাকৃতে। তারপর সে সেই কবরের মধ্যে ঢুকে গেল। মাটির তলায় আস্তে আস্তে, যেমন করে চোরা বালির মধ্যে লোকে ডুবে যায়, তেমনি করেই সে নেমে গেল। না না, ভূত নয়, ভূতের গল্প না। আমি চেঁচিয়ে উঠলাম, ভূতের গল্প তুমি আমায় বলো না। না রে বাবা, ভূতের গল্প নয়, ভূতের কোনো কথাই না। তারপর আমি করলাম কি, গেলাম সেই কবরটার কাছে, যেখানে গিয়ে পাদ্রিটা অমন করে উড়ে গেল হঠাৎ। হ্যাঁ, শুনেছি শুনেছি। আমি অস্থির হয়ে উঠলাম। আর বেশি ব্যাখ্যা করে বলতে হবে না, তখন চাঁদ উঠেছে আকাশে। শোনো, আমি কবরটার মাথায় গিয়ে দাঁড়ালাম। পাদ্রিটা ঠিক যেখানে দাঁড়িয়েছিল, তারপর তার সেই পাথরটার গায়ে পাদ্রিটা কি পড়ছিল দেখতে গেলাম আমি। চাঁদের আলোয় দেখা গেল বেশ, পড়া গেল স্পষ্টই, খোদাই করা রয়েছে সেখানে জনার্দন তরফদার। এখানে সমাহিত 15 ডিসেম্বর 1950। গোটা গোটা অক্ষরে আমার নিজের নাম আর গতকালের তারিখ। বলছি না, আমি ভূতের গল্প শুনতে আমি রাজি নই। আমি না বলে পারি না, একটু রূঢ় কণ্ঠেই বলতে বাধ্য হই এবার। আর তুমি খালি খালি আমার কাছে সেই ভূতের কথাই পাচ্ছো? না, ভূত নয়, জনার্দন মান মুখে জানায়। আমি হলফ করে বলতে পারি, ভূত নয়। ভূত নয়? তাহলে কি? তাহলে কে? বলছি না, আমি তো, সে বলে। আমার নিজের নাম খোদাই করা দেখলাম সেই কবরটার পাথরে, তাতে আবার গতকালকের তারিখ। কিন্তু তার কি কোনো মানে হয়? আমি বিরক্তি প্রকাশ করি। জল জ্যান্ত আমার সামনে বসে তার এই রসিকতার অর্থ বুঝিবে। গতকাল যদি তুমি মারা গিয়ে থাকো, তাহলে আজ এখন এখানে এই যে তুমি, এর মানে তুমি জানতে চাও? জিজ্ঞেস করে জনার্দন। হ্যাঁ, চাই বই কি। তাহলে ভাই, আমার আর কোনো দোষ নেই। তুমি যখন এমন করে জানতে চাইছো, এই না বলে জনার্দন সে দণ্ডে সেইখানে আমার এই চোখের উপর জনার্দন উপরে যায়। তো এই ছিল আমার আজকের ভূতের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা। না, ভূতের গল্প নয়। যদি তোমাদের আমার গল্প পাঠ ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও। এরকম আরো নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা গল্প শুনতে ভালোবাসে, তাদের সাথে অবশ্যই গল্পটি শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট উইক ফ্রাইডে নাইট নতুন একটা গল্পের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।